শরীফ ওসমান হাদির সঙ্গে আমার একবারই দেখা হয়েছে। ওটাই আমার প্রথম দেখা এবং ওটাই আমার শেষ দেখা। আমি একটা সেমিনারে গেছিলাম, সেখানে হাদি বক্তা ছিল, অল্পক্ষণ ছিল। আমরা একসঙ্গে ঢুকছিলাম, তখন হাদির সঙ্গে আমার 2 সেকেন্ড কথা হয়েছে। কিন্তু হাদির সমস্ত কার্যকলাপ, অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির মহাসচিব ওনার নামটা বলতে পারছিল না, কিন্তু আমরা কিন্তু সেম তো বটি, এবং ইনকলাব মঞ্চের নামও বলতে পারছিল না। উনি বলছিলেন ইনসাফ পার্টি। তার মানে হলো যে ওনারা বলেন বৃহত্তর রাজনৈতিক দল, কিন্তু তারা ওসমান শরীফ হাদির কার্যকলাপ, তার আদর্শ, সে যে বাংলাদেশের বিনির্মাণে তার যে স্বপ্ন, যেটা জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যেটা আমাদের স্বপ্ন দেখিয়েছে, এবং সেটার পথ নির্দেশনা যে হাদি যেভাবে করছিল, অর্ধপথে তার কাজ থেমে গেল। কিন্তু যে কথা হাদি বলেছে যে আমার সন্তান লড়বে, আমার সন্তানের পরে তার সন্তানরা লড়বে, তারা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি যে বিশেষ করে 2009 সাল থেকে শুরু করে শেখ হাসিনা যে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিচ্ছে, এটা আমি বহু লেখায় লিখেছি, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় এখান থেকে আর বেরোতেই পারবো না। আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট, শেখ মুজিবুর রহমানের, আমি ওইখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম। আমি অনেক সময় আমার যে গাড়ি চালক, ওকে বলতাম, আমার জাহিদ জানো, এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে, আমি কিন্তু থাকবো না তখন, দেখবে তুমি মানুষে নামাবে। কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল, কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম যারা আপনার ভারতীয় আধিপত্যবাদের আইকন মানে তাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদকে যে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, সেই মূর্তিটাকে যখন নামিয়ে আনলো এবং আমি নিজের চোখে দেখে যেতে পারলাম, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে 5th of July রেভলিউশনটা হয়েছে। কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব। তাদের সাহস, তাদের দৃঢ়তা, তারা যেভাবে এই আন্দোলনকে গুলির মুখে, দমন পীড়নের মুখে দাঁড়িয়েছে, তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে, এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে, এরা আমার দেশের জনসাধারণকে, নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে। এবং শরীফ ওসমান হাদির আমি তাকে ফলো করতাম, সেই যে কথাগুলি বলেছে যে কেমন করে আমরা বাংলাদেশকে সেই বিনির্মাণের পথে নিয়ে যাব, সেই কাজটা এখন অসমাপ্ত। সেই কাজটা তোমাদের করতে হবে, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের মতো লোকদেরকেও করতে হবে। কারণ আমরা আমাদের কাজ করতে চেষ্টা করেছি, কিন্তু আমরা সাকসেসফুল হই নাই, আমাদের সাফল্য আসে নাই, আমাদের জেনারেশনের কথা বলছি আমি। কিন্তু আমরা যারা ছাত্র জনতা, ইয়াং গ্রুপ, আমি এদের কথা শুনলাম, অনেকে এখানে যারা বক্তব্য দিয়েছে, এবং আমি খুব ইমপ্রেসড হয়েছি তাদের কথায় যে এই আধিপত্যবাদকে রোধ করতে হলে কি কি করতে হবে। কথাগুলি অত্যন্ত সুন্দর বলেছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে, তার বিপরীতে আমাদের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কালচারাল, পলিটিক্যাল, হোয়াটএভার, সেটা কি কি করে কাউন্টার করতে হবে। সবচেয়ে বড় কথা, ভারতীয় আধিপত্যবাদ যে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ভারতীয়রা কার দ্বারা করেছে? আমার দেশের লোকদের যারা চালিত করেছে। হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে, হাসিনা কি একলা একলা ফ্যাসিস্ট হয়ে উঠেছে? হাসিনাকে সাহায্য করেছে ব্যুরোক্রেসি, হাসিনাকে সাহায্য করেছে মিডিয়া, হাসিনাকে সাহায্য করেছে আর্মি, সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের প্রাণপ্রিয় আর্মি। কিন্তু সেই জন্যই সে এখানে পৌঁছেছে। যখন বিডিআরের আপনার পিলখানার হত্যাকাণ্ড ঘটল, সেটা কিন্তু ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত।
হাদির হত্যাকাণ্ডটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। কারণ অ্যাক্রস দি বর্ডার থেকে যদি কেউ এসে আমার দেশের লোককে মেরে যায় তাদের পলিটিক্যাল উদ্দেশ্যকে সফল করার জন্য, সেটা আমি মনে করব সার্বভৌমত্বের উপরে আঘাত হয়েছে। আমাদের পিলখালার সময় আঘাত হয়েছে, আমরা কিছু বলি নাই। শাপলা চত্বরে হয়েছে, আমরা কিছু বলি নাই। গুম হয়েছে মানুষ, আমরা কিছু বলি নাই। আজকে যারা প্রথম আলো আর ডেইলি স্টারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে, এই মুখগুলি অত্যন্ত চেনা। এরা নিজেদেরকে সুশীল বলে, আমি বলি এরা হলো ওয়েদার কক বা মৌসুমি সুশীল। মানে যখন তাদের এজেন্ডা সামনে আসবে, তখন তারা মানবাধিকার, হিউম্যান রাইটস, অমুক তমুক এগুলি বলে আসবে। কিন্তু প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে, আমি ভায়োলেন্সকে সাপোর্ট করছি না, কিন্তু আগে কি কাগজে আগুন দেওয়া হয় নাই? নয়া দিগন্তে কি আগুন দেওয়া হয় নাই? সংগ্রামের এডিটারকে দাড়ি চেপে, দাড়িতে বয়স্ক লোক, উনি তো কিন্তু মরেও যেতে পারতো, তাকে কি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এই কোশ্চেন করতে হবে। এরা কিন্তু আমাদের সকল মৌসুমী সুশীলা, কিন্তু আনফর্চুনেটলি আই মে বি রং, যেটাকে আমরা বলি, হাসানুজ্জামান বলতে পারবে, তারা হলো ফিফথ কলামিস্ট বলি আমরা। ফিফথ কলামিস্ট মানে আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কাজ করে, আমার দেশের নাগরিক পাশের দেশের হয়ে কাজ করে। তারা তো এতখানি পেনিট্রেশন করতে পারতো না যদি আমরা তাদেরকে সাহায্য না করতাম। সুতরাং আমাদের সামনে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু বিশাল। এই যুদ্ধে আমি জানি না আমরা জিততে পারবো কিনা। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, দোয়া চাই যেন আমরা জিততে পারি, এবং যদি জিততে না পারি তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যাব, সে বিষয়ে কোনো সন্দেহ নাই।